বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এজন্য সাংবাদিকতার শুরুতে বিসিএস নবম গ্রেডের সমান বেতন নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ। জনাব শাতিল সিরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে পুরনো যে আইন ছিল, পুরনো আইন কানুনের মাধ্যমে গণমাধ্যম স্বাধীনভাবে পরিচালন করা সম্ভব হয়নি কেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তার আগে একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার যে গণমাধ্যম আসলে একটা সমাজে কিভাবে কাজ করবে, বিশেষ করে বিদ্যমান পরিস্থিতিতে সেই সমাজে বা সেই দেশে আসলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে, আইনের শাসন আদৌ আছে কিনা বা আদৌ প্রতিকার পাওয়ার সুযোগ আছে কিনা, সেই সমস্ত শর্তের ভিত্তিতে কাজ করে। তো এর আগে যে আইনগুলোই থাক না কেন, কতটা কার্যকরী বা কতটা সেটা জনবান্ধব, তার চেয়ে বেশি বিবেচ্য ছিল যে এর আগে সময়গুলো আমরা যেগুলো পার হয়ে এসেছি আদৌ আমাদের সমাজে কাঙ্ক্ষিত মানের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর ছিল কিনা কিংবা আইনের শাসন ছিল কিনা, তার সঙ্গে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। এভাবে আমি বিষয়টাকে দেখতে চাচ্ছি। জি, সাংবাদিকদের যে বেতন কাঠামো সেটি ঠিক করার মূল বাধা কি বলে মনে করেন আপনি? আচ্ছা, আজকে যে গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে, আমি একটু লক্ষ্য করেছি যে তারা প্রস্তাব করেছেন যে সরকারি যে নবম গ্রেড প্রথম শ্রেণীর কর্মকর্তারা যে বেতন ভাতা পান সেটি তারা প্রস্তাব করেছেন। হয়তো এটা শুনতে খুব ভালো শোনাচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা একটু মনে রাখতে হবে আমাদেরকে, যে গণমাধ্যমের কাজ করার পদ্ধতি পরিবেশ একরকম আর সরকারি প্রতিষ্ঠানে কাজ করার পরিবেশ পদ্ধতি একরকম। একটা সরকারি প্রতিষ্ঠানে বেতন ভাতার সঙ্গে বা গ্রেডের সঙ্গে মিলিয়ে গণমাধ্যমের গ্রেড মেলানোটা খুব একটা সমীচীন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, বরং গণমাধ্যমের যারা কর্মী, যারা কাজ করছেন মানসম্মত সাংবাদিকতা চর্চা করার জন্য, তাদের যে কর্মপরিবেশ, তারা যে প্রক্রিয়ায় কাজ করেন, সেক্ষেত্রে তাদের বেতন ভাতা কেমন হওয়া উচিত, তাদের অন্যান্য সুবিধা কেমন হওয়া উচিত, সেই দৃষ্টিভঙ্গি থেকে ঠিক করলে বোধহয় বেশি ভালো হতো। অযথাই সরকারি কর্মকর্তাদের সঙ্গে মেলানোর যে প্রবণতা, এটা খুব আহ আহ, কাঙ্ক্ষিত বলে আমার মনে হচ্ছে না। জি, যে সুপারিশগুলো সংস্কার কমিশন আজকে করেছে এবং জমা দিয়েছে তাদের প্রতিবেদনে, আপনার কি মনে হয়, আপনি কয়েকটি আমরা আসলে জানি, বাস্তবায়ন করা সম্ভব হবে হবে বলে আপনার মনে হয়? আহ ঘটনাক্রমে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে রাজশাহীতে আমাদের একটু বসার সুযোগ হয়েছিল। তখনও আমি একটা প্রসঙ্গে সামনে এনেছিলাম যে এই গণমাধ্যম সংস্কার কমিশন নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করছেন এবং অনেক আশাভাঞ্জক পদক্ষেপ তারা নিচ্ছেন, কিন্তু এরপরে যে সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাব বা নতুন যে নির্বাচিত সরকার আসবেন, তারা আদৌ এটা বাস্তবায়ন করতে বাধ্য কিনা বা সেই বাধ্যতামূলক পরিস্থিতি তৈরি হবে কিনা, সেটা কিন্তু নিশ্চিত করতে এই কমিশন পারছেন না। এটা খুবই স্বাভাবিক। এবং আসলে সামনের দিনগুলোতে আসলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কেমন হবে, গণতান্ত্রিক সংস্কৃতি কেমন হবে, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি বিদ্যমান রাজনৈতিক দলগুলো কিভাবে ডিল করবেন, তার উপর ডিপেন্ড করবে যে আসলে সংস্কার কমিশন যে কথাগুলো বলছেন সেগুলো আদৌ বাস্তবায়নযোগ্য হবে কিনা। আসলে এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থা কেমন হবে তার উপর নির্ভর করছে যে এটি আসলে আমি বাস্তবায়নযোগ্য বলতে হবে চাচ্ছি কিনা। আগামীতে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো থাকবেন, যারা ক্ষমতায় থাকবেন কিংবা ক্ষমতার বাইরে থাকবেন, তারা আসলে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে আদৌ সিরিয়াস কিনা বা আদৌ গণমাধ্যমকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান কিনা, কিংবা গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দেশের গণতান্ত্রিক বিকাশের সম্পর্ক আছে সেটা তারা স্বীকার করেন কিনা, কিংবা যে রাজনৈতিক সংগঠন যারা শক্তিশালী হন, প্রভাবশালী হন, তারা যদি মনে করেন যে তাদের কথা শোনাটাই বা তাদের মতো চলাটাই হচ্ছে গণমাধ্যমের কাঙ্ক্ষিত কাজ, তাহলে কিন্তু আগের মতোই পরিস্থিতি হতে থাকবে। তো কাজেই আমি পুরো বিষয়টাকে আমি দেখছি গণতান্ত্রিক সংস্কৃতি, আইনের শাসন এবং তার প্রয়োগের উপর নির্ভর করবে। আসলে গণমাধ্যমের স্বাধীনতা বা সংস্কার খুব বিচ্ছিন্ন কিছু না আহ বিদ্যমান গণতান্ত্রিক সংস্কৃতি বা ব্যবস্থা থেকে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে সব সরকারের আমলেই সাংবাদিকদের উপর হামলা হয়, মামলা হয়, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ সুরক্ষা করতে পারবে কি? আমি সে আগের প্রসঙ্গেই ফিরে যাই। আসলে সব সরকারের আমলে আমরা খুব দুঃখজনক কিছু প্রবণতা দেখি। সাংবাদিক খুন হওয়া থেকে শুরু করে তাদেরকে আহত করা, তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে কাজ করতে দিয়ে হুমকি দেওয়া, এবং অনেক সময় আমরা দেখেছি অনেক সাংবাদিক বাধ্য হয়ে সেলফ সেন্সার্ড হয়ে যান, যা বলতে চান সেটা বলতে পারেন না। কাজে এই পরবর্তী সময়ে এসে আদৌ সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা সেই নিশ্চয়তা কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশন দিতে পারবেন না।
কারণ আগামীতে যারা ক্ষমতায় থাকবেন কিংবা যারা প্রভাবশালী রাজনীতিক হবেন, যারা রাজনৈতিক আহ, প্রক্রিয়াটাকে যারা নিয়ন্ত্রণ করবেন, আসলে তাদের সুবিবেচনা, একই সঙ্গে আগামীতে যারা গণমাধ্যমে কাজ করতে যাচ্ছেন বা এখন যারা কাজ করছেন তারা কতটা সক্রিয় থাকবেন, তবে তাদের অধিকার আদায়ের বিষয়ে সুপারিশ এই করা এই হয়েছে, প্রশ্নটা- গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উপর জোর দেওয়া উচিত ছিল কিনা? হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো আমাদের কাঙ্ক্ষিত গণমাধ্যমকে রাজনীতির প্রভাবমুক্ত হতে হবে, নিশ্চয়ই সংস্কার কমিশনে সেটা চান। আহ মুশকিল হচ্ছে সংস্কার কমিশনের পুরো রিপোর্টটা এখন আমরা কিন্তু হাতে পাইনি। হয়তো আপনারা যারা ঢাকায় আছেন তারা পেয়েছেন। আমি নিজে একাধিকবার গণমাধ্যম সংস্কার কমিশন একটা ওয়েবসাইট ওপেন করেছে, সেই ওয়েবসাইটে আমি বারবার যাচ্ছি, প্রতিবেদন বলে একটা অংশ আছে কিন্তু কিছু ডাউনলোড করা যাচ্ছে না। তো এত কাঙ্ক্ষিত যে তারা 90 দিন কাজ করেছেন, 1400 জন মানুষের সঙ্গে কথা বলেছেন, অনেক ধরনের আলাপ করেছেন, এবং তার সে কি কি আলাপ করেছেন সেগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু রিপোর্টে এসছে, আমরা সেটা পাচ্ছি, কিন্তু পুরো রিপোর্টে আসলে কি আছে সেটা খুব দেখলে দ্রুত আসলে সেটা আরো সাধারণ বিস্তারিত মানুষ। জানা যাবে। জনাব অধ্যাপক শাতিল সিরাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।